হ্যালো, বাগনাবাড় স্কুলের সকল ক্লাস 12-এর বায়োলজি ছাত্রছাত্রীদের স্বাগত। এই বায়োলজি ক্লাসে আমি বরুণবাবু তোমাদের ক্লাস 12-এর নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ইউনিট 1-এর সপুষ্পক উদ্ভিদের যৌনজনন ওই চ্যাপ্টারের কয়েকটি বিষয় আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা শুরু করছি কিভাবে পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, মানে ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট। আলোচ্য বিষয় প্রসঙ্গে আমরা কতগুলি বিষয় আরও তুলে ধরব। সেটা হচ্ছে পরাগরেণুর গঠন, কী করে ফুলের পরাগরেণু গঠিত হয়, একটা সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তার যৌন জননের একটা গঠন, তার বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া, পোলেন পিস্টিল ইন্টারাকশান। আমরা দেখে নেব একটা সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু কোথায় থাকে। পরাগরেণু থাকে ফুলের পরাগধানীতে। যে পরাগধানীতে আমরা দেখতে পাই পরাগধানীর মধ্যে যে চেম্বার, সেই চেম্বারের মধ্যে অসংখ্য পরাগরেণু এখানে থাকে। এই পরাগরেণু পরাগধানী ফাটিয়ে বায়ু মাধ্যমে হোক, পতঙ্গ মাধ্যমে হোক, ফুলে গর্ভমুণ্ডে পড়ে। তো আমরা এই পরাগরেণুর একটা গঠনগত কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এখানে আমি একটা ছবি তোমাদের জন্য এঁকেছি, ছবিটা দেখো। এই ছবিটায় এটা হচ্ছে পরাগরেণুর গঠন। পরাগরেণুর গোলাকার হতে পারে, পরাগরেণু ডিম্বাকার হতে পারে, পরাগরেণু এককোষী, পরাগরেণু নিউক্লিয়াসযুক্ত, পরাগরেণুর মধ্যে স্পোরোডাম, যেটাকে বলি পরাগরেণুর প্রাচীর, সেই প্রাচীর দেখো দুটো স্তর থাকে। একটা হচ্ছে এক্সাইন, সবচেয়ে বাইরের স্তর, একটা হচ্ছে ইনটাইন, হচ্ছে ভেতরের স্তর। এই এক্সাইন একটু খাঁচকাটা থাকে, অর্নামেন্টেশন, অলঙ্করণ বলা হয় পরাগরেণুর। কারণ হচ্ছে যখন গর্ভমুণ্ডে পড়ে এই গঠনের জন্য এখানে অ্যাঙ্কর করতে পারে, গর্ভমুণ্ডে আটকে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাই এই পরাগরেণু থেকে পোলেন কিড, হলুদ চটচটে তৈলাক্তক, এটা লিপিড জাতীয় বস্তু আমরা পরাগরেণুর এখানে পাই, যেটা এক্সাইন থেকে ক্ষরিত হয়, যা পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পড়ে তখন পরাগরেণু ওখানে সহজে আটকে যেতে পারেন। পরাগরেণুর গঠনগত আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এই যে এক্সাইন যে স্তরটা, সে স্তরের মধ্যে দেখা যাচ্ছে রেণুরন্ধ্র। এই রেণুরন্ধ্রকে আমরা কখনো বলতে পারি জার্মিনাল ফারো। মানে এখান থেকে যেমন একটা বীজ যেমন অঙ্কুরিত হয়, ছোলা বীজ বা যে কোনো বীজ একটা অঙ্কুরিত হলে অঙ্কুরোদ্গম কখন ঘটে? অনুকূল পরিবেশ পেলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। ঠিক পরাগরেণু যখন অনুকূল পরিবেশ পাবে, গর্ভমুণ্ড হচ্ছে অনুকূল সেই পরিবেশ তৈরি করে, যেখানে পরাগরেণু পড়লে পরাগরেণু অঙ্কুরিত হয়, মানে পরাগরেণু থেকে পরাগ টিউব, পোলেন টিউব সৃষ্টি হয়। সেই জায়গাটা হচ্ছে এই রন্ধ্র। ঠিক যেমন বীজের অঙ্কুরিত হওয়ার সময় বীজ রন্ধ্র, ডিম্বক রন্ধ্র, বীজ রন্ধ্র আমরা বলি, ঠিক সেরকম ওই বীজ রন্ধ্র দিয়ে ভ্রূণমুকুল যেমন বেরিয়ে আসে, ঠিক পরাগরেণুর মধ্যে একটা দেখতে পাই রন্ধ্র। এই এক্সাইন এই কোষ স্তরের প্রাচীরে আমরা দেখতে পাই। এখানে দেখে ভেতর দিকে আমরা কি দেখতে পাই পরাগরেণুর মধ্যে? এখানে নালীকোষ বা নালিকা নিউক্লিয়াস, জনন কোষ বা জনন নিউক্লিয়াস আমরা বর্তমান। ধরা যাক পরাগধানীর ভিতরে পরাগরেণু অবস্থান করছে। এই যে পরাগধানীর মধ্যে পরাগরেণু অবস্থান করছে, এই পরাগধানীর মধ্যে পরাগরেণু যখন গঠন হয় তখন পরাগধানীর মধ্যে আমরা কতগুলি জিনিস দেখতে পাই। এক, লক্ষ্য করে দেখো, আর্কিস্পোরিয়াম। পরাগধানীর মধ্যে পরাগরেণু যখন সৃষ্টি হয় কতগুলি ধাপে সৃষ্টি হয়। সেটা হচ্ছে আর্কিস্পোরিয়াম থেকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ, প্রাথমিক স্পোরোজেনাস কোষ থেকে গৌণ স্পোরোজেনাস কোষ, গৌণ স্পোরোজেনাস কোষ থেকে রেণুমাতৃকোষ, সবই ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড রেণুমাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগরেণু তৈরি হয়। আমরা জানি
মাধ্যমিক লেভেলে আমরা পড়েছি যে মিওসিস কোষ বিভাজনের সময় ডিপ্লয়েড জননমাতৃ কোষ থেকে 4টে হ্যাপ্লয়েড কোষ অপত্য নিউক্লিয়াস বা অপত্য কোষ সৃষ্টি হয়। এক্ষেত্রেও রেণু মাতৃকোষ ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এই পরাগ রেণু 4টি সৃষ্টি হয়। এই পরাগ রেণুর গঠনগত বৈশিষ্ট্য এবং তার উৎপত্তি সম্বন্ধে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমরা চলে যাব একটা পরাগ রেণু কী করে পরাগ লিঙ্গধর, যাকে বলি আমরা মেল গ্যামেটোফাইট, এই যে মেল গ্যামেটোফাইট আজকে আলোচ্য বিষয়। এই পরাগ রেণু কী করে ডেভেলপমেন্ট হয়, পরাগ রেণু ডেভেলপমেন্ট হতে গেলে আমরা কতগুলি জিনিস লক্ষ্য করব। প্রথমে আমরা চলে যাব পরাগ রেণুর গঠনে ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেমন ধরো আমরা এখানে একটা আলোচ্য বিষয় একটা করে নিই যে মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস কি বলছে? পরাগ রেণু যখন সৃষ্টি হয় সেই পরাগ রেণুর উৎপত্তিতে আমরা দেখতে পাই যে পরাগধানীর মধ্যে যে চেম্বার থাকে, মাইক্রোস্পোর্স অসংখ্য রেণুর মতো গঠনযুক্ত এই থলির মধ্যে থাকে এই মাইক্রোস্পোর্স। এই মাইক্রোস্পোর্সকে যদি একটাকে বড় করে দেখি তো দেখব এখানে এই পরাগ রেণু তার গঠন এবং ভিতরে জেনারেটিভ কোষ মানে জনন নিউক্লিয়াস এবং নালিকা কোষ বা অঙ্গজ কোষ বলতে পারি, সেই গঠন যে পদ্ধতিতে পরাগ রেণু উৎপত্তি হয় তাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। এই মাইক্রোস্পোরোজেনেসিস এই পরাগধানীর ভিতরে ঘটে। পরিণত উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের এই মাইক্রোস্পোরোজেনেসিস হওয়ার পর যখন ফুলটা যখন যৌন জননে সক্ষম, এই পরাগধানী ফেটে ফুল তার পরাগ রেণুকে বায়ু মাধ্যমে হোক পতঙ্গ মাধ্যমে হোক সে তার অন্য একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে বা সেই ফুলেরই যদি স্বপরাগযোগ হয় সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে। এইভাবে পরাগ মিলন সম্ভব হয়। আমরা দেখে নেব এখানে পোলেন পিস্টিল ইন্টারাকশান, পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া। এই পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া জিনিসটা কি? জিনিসটা অনেকটা এরকম, ধরো পরাগধানী থেকে পরাগ রেণু ফেটে পরাগ রেণু হাওয়াতে উড়ে গিয়ে গর্ভমুণ্ডে পড়ল, সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়তে পারে স্বপরাগযোগ হলে। ইতর পরাগযোগ হলে ওই একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে পড়ল। যখনই গর্ভমুণ্ডে পড়ল তখন গর্ভমুণ্ডে একটা পরিবেশ থাকে। কি সেই পরিবেশ? সেই পরিবেশটা হচ্ছে আমরা এখানে ছবিতে তোমাদের দেখাচ্ছি। দেখো যখন গর্ভমুণ্ডে পড়ল, গর্ভমুণ্ডে কতগুলি রাসায়নিক বস্তু থাকে, তার মধ্যে একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষককারী উৎসেচক, থাকে শর্করা সুগার, থাকে আর্দ্রতা মানে ময়েশ্চার, থাকে খনিজ লবণ। এই সমস্ত উপাদানগুলোর সহায়তায় এই পরাগ রেণুর অঙ্কুরোদ্গম হয়। তোমাদের একটু আগে বলেছি যে ছোলা বীজ অঙ্কুরিত হয় অনুকূল পরিবেশে। একটা ছোলা বীজকে অনুকূল পরিবেশে জল আলো বাতাস ঠিকমতো যদি সাপ্লাই দেওয়া হয় তো ছোলা বীজ অঙ্কুরিত হয়। ঠিক এটাও পরাগ রেণুর অঙ্কুরোদ্গম। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি পরাগ রেণুর থেকে পোলেন টিউব বেরিয়েছে। এই পোলেন টিউব গর্ভমুণ্ডে থাকাকালীন যখন এর অনুকূল পরিবেশ পেল তখন এই পরাগ রেণু থেকে পরাগ রেণু যে প্রাচীর, এই প্রাচীর প্রলম্বিত হয়ে পোলেন টিউব গঠন করলো এবং পোলেন টিউব তার ভিতরে দুটো জনন নিউক্লিয়াস পুং গ্যামেটকে নিয়ে ডিম্বাশয়ের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করে। এই পরিস্থিতিটা তৈরি হয় যাকে আমরা বলি পোলেন পিস্টিল ইন্টারাকশান, মানে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া। এই পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া ফলে আমরা দেখতে পাই এই পোলেন টিউব পরাগ নালিকা সৃষ্টি হলো। তো আমরা দেখে নেব আমাদের মেন আলোচ্য বিষয় মাইক্রোগ্যামেটোজেনেসিস, মানে পুংলিঙ্গধর উৎপাদন। তাহলে পুংলিঙ্গধর উৎপাদনের ক্ষেত্রে আমরা কতগুলি জিনিস লক্ষ্য করব। প্রথমে দেখো পুংলিঙ্গধর উৎপাদন মানে কি? পরাগ রেণু
আস্তে আস্তে কিভাবে এই পোলেন টিউব সৃষ্টি করবে, পরাগ রেণু আস্তে আস্তে কিভাবে এই পোলেন টিউব সৃষ্টি করবে, মানে এই পরাগ রেণু ধাপে ধাপে আস্তে আস্তে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কীভাবে বিভাজিত হলো। দেখো এখানে জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস আস্তে আস্তে বিভাজিত হয়ে দুটো পুং জনন নিউক্লিয়াসে পরিণত হয়, এবং যখন দুটো পুং জনন নিউক্লিয়াসে পরিণত হবে, দুটোই হ্যাপ্লয়েড, এই দুটোই হ্যাপ্লয়েড পুং জনন নিউক্লিয়াস যখন তৈরি হলো, তখন আস্তে আস্তে পোলেন টিউব সৃষ্টি হয়ে গেল। এই পোলেন টিউব, এই প্রাচীর, এই যে বহিস্তর অন্তঃস্তর, এই প্রাচীর আস্তে আস্তে প্রলম্বিত হয়ে পোলেন টিউব সৃষ্টি করে, এবং পোলেন টিউব যত আস্তে আস্তে লম্বা হবে, এই দুটো জনন নিউক্লিয়াস এই পোলেন টিউবের মধ্যে দিয়ে যাবে, আর এই নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তো আমরা এই ক্ষয়প্রাপ্ত নালিকা নিউক্লিয়াস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং দুটো পুং গ্যামেট সম্পন্ন পোলেন টিউব নিয়ে এই পরাগ রেণু আস্তে আস্তে এই গর্ভমুণ্ডের দিকে, গর্ভমুণ্ড থেকে আস্তে আস্তে গর্ভদণ্ড হয়ে ডিম্বাশয়ের দিকে যাবে। এই পদ্ধতিকে বলি আমরা পুংলিঙ্গধর উৎপাদন। যেভাবে একটা পরাগ রেণু থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে পোলেন টিউব সমেত দুটো পুং গ্যামেট জননিউক্লিয়াস পরিণত হয়, এই পদ্ধতিকে বলি আমরা পুংলিঙ্গধর উৎপাদন, মানে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। আমরা আলোচনা করব ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। তো ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে আমরা কি পড়ব দেখো, লক্ষ্য করে দেখো, এখানে দেখো, লক্ষ্য করো, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে ধরো ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বক যে থলি আছে, ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বক থলি, এই ডিম্বক থলিকে আমরা ভিতরে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এটাকে বলি এগ বা ডিম্বাণু, এটাকে বলি সাইনার্জিড দুপাশে, মাঝখানে দুটো নির্ণিত নিউক্লিয়াস, আর এটা হচ্ছে প্রতিপাদ কোষ। যদি এটাকে একটু বড় করে এঁকে দেখাই, যদি এটাকে একটু বড় করে এঁকে দেখাই, আমরা কি দেখব? এই জিনিসটাকে যদি আমরা বড় করে এঁকে দেখাই, কি দেখব? দেখো, লক্ষ্য করে দেখো, এখানে এগ, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, সবই হ্যাপ্লয়েড। এটা হচ্ছে এগ বা ডিম্বাণু, ডিম্বাণু দুপাশে থাকে সাইনার্জিড বা সহকারী কোষ, যা ডিম্বাণুকে পুষ্টি যোগায়, সহকারী কোষ। এইখানে হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস, দুটোই হ্যাপ্লয়েড পাশাপাশি অবস্থান করছে, আর এই পাশে থাকে 3টে হ্যাপ্লয়েড প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। আর এইটা হচ্ছে থ্যালামাসের অংশ, মানে ফুলের যে দণ্ড, সেই অংশ, যাকে বলি এই পোর্শনটাকে বলি হচ্ছে চেলাজা প্রান্ত, চেলাজা প্রান্ত বলা হয়। এই চেলাজা প্রান্তর দিকে 3টে হ্যাপ্লয়েড প্রতিপাদ কোষ সমষ্টি, এটা হচ্ছে ডিম্বক থলি। এই ডিম্বাশয়ের ভিতরের এই গঠনটাকে আমি বড় করে এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিম্বাণু, দুপাশে থাকে সাইনার্জিড বা সহকারী কোষ, এটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সমন্বিত এই ডিম্বাশয়ের ভিতরের যে গঠন, এই পরিণত অবস্থাকে আমরা বলি ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। মানে এখানে স্ত্রীলিঙ্গধর উৎপত্তি, ঠিক যেমন পুংলিঙ্গধর যেভাবে হলো, ঠিক সেরকমভাবে সাইমালটেনিয়াসলিভাবে আমরা ডিম্বাশয়ের ভিতরে, গর্ভকেশর চক্রের এই ভিতরের অংশে এই গঠনটা, এই ডেভেলপমেন্টটাও পাশাপাশি গঠিত হয়। যখন এই পুংলিঙ্গধর যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট কমপ্লিট হলো, ভিতরের এই ডিম্বাশয়ের ভিতরের এই গঠন, ডিম্বকথলির ভিতরে এই হ্যাপ্লয়েড এই 8টি নিউক্লিয়াসের তখন গঠন সম্পন্ন হলো।
এর ফলে কি হয়, এর ফলে নিষেকটা সপুষ্পক উদ্ভিদের যে আমরা দ্বিনিষেক বলছি সেটাও সম্পন্ন হয়। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক আমি এর পরের ক্লাসে আবার আলোচনা করব। আজকে শুধু মেল এবং ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট আলোচনা করলাম। এই আলোচনা করতে গিয়ে আমরা কী কী জিনিস, আমি সংক্ষেপে আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, কী কী জিনিস আমরা আলোচনা করলাম, তাহলে দেখে নাও। আলোচ্য বিষয় পুংলিঙ্গধর ও স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, ডেভেলপমেন্ট ফর ফরমেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট। এই আলোচনা করতে গেলে আমাকে কী কী জিনিস আলোচনা করতে হবে? পরাগরেণুর গঠন, মানে একটা পরাগরেণুর গঠন যদি আমরা না জানি ভালোভাবে, তাহলে পরাগরেণু নিয়ে যে আমরা আলোচনা করব গ্যামেটোফাইট, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই পরাগরেণুর গঠন আমরা আলোচনা করেছি। আমরা পরাগরেণু গঠনে দেখেছি পরাগরেণুর গঠন, পরাগরেণুর দুটো কোষস্তর থাকে, এক্সাইন এবং ইনটাইন। এই এক্সাইন ইনটাইন তার চারপাশে আমরা দেখতে পাচ্ছি একটা সুরক্ষিত বলয়, এক্সাইনের খাঁজ কাটা অংশ, এটা পরাগরেণুর ভেতরের অংশকে সুরক্ষিত করে এবং গর্ভমুণ্ডে আটকাতে সুবিধা হয়। তারপরে দেখতে পাচ্ছি ভিতরে জনন কোষ আছে, জনন নিউক্লিয়াস। তারপরে আছে নালিকা কোষ বা নালিকা নিউক্লিয়াস। এখানে আছে রেণুরন্ধ্র। এই একটা কমপ্লিট পরাগরেণু। এই পরাগরেণু গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে। এই পরাগরেণু কোথায় থাকে? অসংখ্য পরাগরেণু থাকে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে এঁকে রেখেছি একটা তোমাদের পরাগধানীর ছবি। এই পরাগধানী ভিতরে থাকে পরাগরেণু। এই পরাগধানীর ফাটিয়ে পরাগরেণু বাতাসে হোক পতঙ্গের মাধ্যমে ফুলের গর্ভমুণ্ডে পড়ে। তাহলে একটা ম্যাচিওর ফুলের আমরা পরাগরেণু গঠন আমরা দেখতে পাচ্ছি এরকম। এই পরাগরেণু যখন উৎপত্তি হয় তাকে বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। যে পদ্ধতিতে পরাগধানীর মধ্যে পরাগরেণুর উৎপত্তি হয় তাকে বলি মাইক্রোস্পোরোজেনেসিস। তার কতগুলি ধাপ আছে, স্টেপ বাই স্টেপ। আমি এখানে তোমাদের আলোচনার সুবিধার জন্য সেই স্টেপটা এখানে দেখিয়েছি, একটু লক্ষ্য করে দেখো যে কী করে ধাপে ধাপে পরাগধানী ভিতরে আর্কিওস্পোরিয়াম থেকে প্রাথমিক স্পোরোজেনাস কোষ, গৌণ স্পোরোজেনাস কোষ, তার থেকে রেণুমাতৃ কোষ, এই সবই ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড জননমাতৃ কোষ থেকে মিওসিস কোষ বিভাজনের ফলে আমরা দেখতে পাই মিওসিস কোষ বিভাজনের ফলে পরাগরেণু তৈরি হয়। 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হয়। পরাগরেণু তৈরি হওয়ার পর সেই পরাগরেণু বায়ু মাধ্যমে ফুলের এই ডিম্বাশয়ের গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভমুণ্ডে যখন পড়ল তখন গর্ভমুণ্ডের সঙ্গে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ক্রিয়া প্রতিক্রিয়া। সেই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে সাহায্য করে খনিজ লবণ, উৎসেচক, সাহায্য করে পেকটিনেজ বলে এক প্রকার আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, সুগার এবং ময়েশ্চার, যা পরাগরেণুকে অনুকূল পরিবেশ যোগায়। এই পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া তোমাদের পরীক্ষায় দেয় কোশ্চেনে, ভালো করে পড়বে। এখানে পোলেন টিউব সৃষ্টি হয়। সেই পোলেন টিউবের মধ্যে দিয়ে দুটো পুং গ্যামেট গর্ভদণ্ডতে ডিম্বাশয়ের দিকে ধাবিত হয়। এটা গেল পোলেন পিস্টিল ইন্টারাকশান। আমরা সেটাকে একটু ভালো করে দেখে নিই কী করে পুংলিঙ্গধর উৎপাদন হয়। মাইক্রো গ্যামেটোজেনেসিস। এই মাইক্রো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় আমরা দেখতে পেয়েছি পরাগরেণু কী করে আস্তে আস্তে এরকম একটা পূর্ণাঙ্গ পুংলিঙ্গধর সৃষ্টি করলো। ধীরে ধীরে এখানে নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড, সেটা কী করে বিভাজিত হলো না, প্রথমে নালিকা কোষ, তারপরে জনন কোষ। এই নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস পরাগরেণুর মধ্যে অবস্থান করছে। জনন নিউক্লিয়াস আস্তে আস্তে দুটো বিভাজিত হয়ে দুটো পুং জনন কোষ বা পুং গ্যামেট সৃষ্টি করলো। পোলেন টিউব আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। তারপরে পোলেন টিউব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দুটো পুং গ্যামেট, পুং নিউক্লিয়াসকে এই পোলেন টিউবের মধ্যে নিয়ে আসছে এবং নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে পুংলিঙ্গধর উৎপাদন সৃষ্টি হলো। ঠিক সেরকমই ডিম্বাশয়ের ভিতরে আস্তে আস্তে তৈরি হয় স্ত্রীলিঙ্গধর। সেখানে ডিম্বাশয়ের ভিতরে, ডিম্বক থলির ভিতরে যে রেণু মাতৃকোষ আছে ডিপ্লয়, সেটা আস্তে আস্তে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে আস্তে আস্তে আমরা দেখি 8টা হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। এই 8টা হ্যাপ্লয়েড কোষ কী নাম? এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু দুপাশে থাকে সাইনার্জিড সহকারী কোষ, যা ডিম্বাণুকে পুষ্টি যোগায়।
মাঝখানে থাকে, কেন্দ্রে থাকে দুটো নির্ণীত নিউক্লিয়াস, যেটা পরবর্তীকালে শস্য নিউক্লিয়াসে পরিণত হবে। যখন আমি তোমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক পড়াবো তখন এই পোর্শনটা নিয়ে আলোচনা করবো আর একটু। এখান থেকে প্রতিপাদক কোষ, অ্যান্টিপোডাল সেল, আর এই এটা চেলাজা প্রান্ত। তো এই কমপ্লিট একটা স্ত্রী লিঙ্গধর বা ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই ফুলের মধ্যে এই পরিবর্তন। এইটুকুনি পড়বে, আমি এর থেকে যাবতীয় কোশ্চেন তোমাদের পরে আমি পাঠিয়ে দেবো এই গ্রুপে, তোমরা পড়বে। আর অসুবিধা হলে আমাকে মেসেজ করবে, ফোন করতে পারো। এর পরের দিন আমরা সপুষ্পক উদ্ভিদ দিনিষেকটা আলোচনা করব। তো আজকের তোমরা তাহলে ভালো করে পড়াশোনা করবে, অসুবিধা হলে জানাবে কীরকম সুবিধা অসুবিধা তোমাদের, ঠিক আছে? আচ্ছা।